আজকে আমি তোমাদের ক্লাস 5-এ আজকে আমি বলেছিলাম যে তোমাদের সিলেবাস যে পর্যন্ত আমি অঙ্কগুলো করিয়েছি, আমি বলেছিলাম যে ওই পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম স্কুলে পরীক্ষা হয়। তো যেহেতু সিলেবাস শেষ, আমি বলেছিলাম, তোমাদের প্রমিস করেছিলাম যে আমি প্রশ্ন বিচিত্রা থেকে কিছু কিছু স্কুল আমি তোমাদের সামনে করিয়ে দেব। তো আজকে আমি তোমাদের সামনে সেই জন্য প্রশ্ন বিচিত্রা থেকে একটা স্কুল নিয়ে এসেছি, যে স্কুলটার নাম হচ্ছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। এই স্কুলটার কাজ আমরা আজকে 1 এবং 2 দাগের কাজগুলো করব, অঙ্কগুলো করব, যেটা তোমরা প্রশ্ন বিচিত্রা খুলবে পৃষ্ঠা নাম্বার 120-তে। এই বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলের অঙ্কগুলো তোমরা দেখবে। খুব ভালো ভালো অঙ্ক আছে এই স্কুলে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আমরা 1 এবং 2 দাগের অঙ্কগুলো আমরা আজকে শেষ করব। তো দেখো, 1-এর দাগে দেখতেই পাচ্ছ এই স্কুলটার কাজ করব আমরা। তোমরা পৃষ্ঠা নাম্বার 120 আমি লিখে দিয়েছি, এটা তোমরা খুলবে, খুলে অঙ্কগুলোকে দেখবে, তাহলে আশা করব তোমরা বুঝতে পারবে। তো চলো, প্রথমে আমাদের বলে দিয়েছে নির্দেশ অনুযায়ী সঠিক প্রশ্নগুলোর উত্তর দাও। সঠিক 1-এর দাগের ক, আমরা ক দাগ নাম্বার দিয়েছি। বলছে ভাজক ভাগশেষের সঠিক সম্পর্ক হলো ড্যাশ। ভাজক আর ভাগশেষের মধ্যে সঠিক সম্পর্ক দেখো, ভাজক কি আর ভাগশেষ কি। ভাজক কিন্তু সবসময় ভালো করে মনে রাখবে। দেখো, আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, দেখো আমি যদি বলি যে 6 ভাজিতক 2, তো তোমরা কি বলবে কোনটা ভাজ্য কোনটা ভাজক? দেখো, যাকে ভাগ করা হয় সেটা সবসময় হয় কি ভাজ্য। তাহলে 6কে আমরা ভাগ করব, তার মানে 6টা হচ্ছে কিন্তু ভাজ্য, আর 2 যেটা দিয়ে ভাগ করা হবে সেটা হয় ভাজক। তাহলে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 2টা হলো কিন্তু ভাজক। তাহলে বোঝা গেল কি বললাম, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য। এখানে 6 ভাজিতক 2, কাকে ভাগ করছি আমি? 6কে ভাগ করছি, তার মানে 6টা হলো এখানে কিন্তু ভাজ্য। কি দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করছি, তার মানে 2টা কিন্তু হলো এখানে ভাজক। এবারে চলো ভাগটা তোমাদের সামনে করে দেখাই। 6কে আমরা 2 দিয়ে ভাগ করি, কত হয়? 2 3 হলো 6, তাহলে কিছু থাকলো? 6 6 মিলে গেলে কি হয়? 0। এবারে তোমরা অঙ্কের দিকে দেখো, ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক। ভাজক কোনটা তোমরা বুঝতে পেরেছো, যেটা দিয়ে ভাগ করা হয়। তাহলে এখানে ভাজক কোনটা? 2। ভাগশেষ কত? 0। তাহলে এবারে তোমরা বলো তো 2 0 কে বড় আর কে ছোট? যে বড় সে ছোটকে তীর মারবে। তোমরা বলবে 2 তো স্যার বড়, 0 ছোট। অবশ্যই তাই। তাহলে 2 কাকে তীর মারবে? 2 0-কে। এবারে প্রশ্ন হচ্ছে, এবারে বলো তো 2টা কি? 2টা তো এখানে কি ভাজক, তো আর 0 কি ভাগশেষ। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে কি হয়? সবসময় বড় হয়। তাহলে দেখো, তোমাদের যে উত্তরটা দিয়েছে অপশন, যে ভাজক ভাগশেষের চেয়ে কি হয়, সম্পর্কটা কি? ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয়, আর যে বড় হয় সে কি করবে? ছোটকে তীর মারবে। তাহলে বোঝা গেছে, আমি শুধু উত্তরটাই এখানে লিখছি। তাহলে আমরা সঠিক উত্তরটা হচ্ছে এর দাগ, অপশনটা হচ্ছে হসই। আমি আর অপশন লিখছি না, আমি লিখছি ভাজক ভাজক গ্রেটার দেন ভাগশেষ। ভাজক গ্রেটার দেন ভাগশেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব ক্ষয়ের দাগে অঙ্কে। ক্ষয়ের দাগ, এখানে বলছে দেখো 3 9 1 0 5। 3 9 1 0 5 এই 5টা সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো আমাদের সংখ্যাগুলো কি কি দিয়েছে? 3 আছে, কমা 9 আছে, কমা 1 আছে, কমা 0 আছে, কমা 5 আছে। এবারে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। বৃহত্তম মানে কি? বড় থেকে কি ছোট নিয়ে যাব আমরা। তাহলে বড় থেকে ছোট, তো তোমরা বলো তো 3 9 1 0 5 সব থেকে বড় কোনটা? 9। তাহলে 9 বসাবো। এখানে কিন্তু যখন সংখ্যা বের করছি এখানে কিন্তু কোনো কমা দেব না। বোঝা গেল? 9 থেকে ছোট কে বলো তো? 9 তো হয়ে গেছে, 3 1 0 5 কে হবে? 5। 5 থেকে ছোট কে বলো তো? 3 হবে, 3।
তিনের থেকে ছোটকে 1 আর সব থেকে ছোটকে 0। তাহলে এই হয়ে গেল কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 39105 দিয়ে হলো। ঠিক আছে, এবার আমরা চলে যাব গয়ের দাগ। বলছে শূন্যস্থান পূরণ করো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান কত। দেখো, মৌলিক সংখ্যা বলতে কি বুঝি আমি সেটা কিন্তু তোমাদের অনেক আগেই আলোচনা করে দিয়েছি। তাও যখন অঙ্কটা এসছে আরেকবার বলে দিই, যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। সাপোজ তোমরা ধরো 2 আর 3। আচ্ছা বলো তো, 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে পারি। 2কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? পারি না। আবার 3কে 3 দিয়ে ভাগ করতে পারি, আবার 1 দিয়ে পারি, আর কিন্তু অন্য সংখ্যা দিয়ে পারি না। তাহলে সবসময় দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয়? 1 হয়। মনে রাখবে, আমি কেন 1 হয় সেটাও করে আমি দেখিয়েছিলাম। তাহলে আমরা লিখবো যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। ঠিক আছে, এবারে চলে যাব ঘয়ের দাগ। ঘয়ের দাগ বলছে সত্য অথবা মিথ্যা। বলেছে 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4000, সত্য না মিথ্যা? দেখো, স্থানীয় মান কি করে বের করতে হয়। ধরো আমি বলছি 3502, এখানে 5-এর স্থানীয় মান যদি বলি, তাহলে যার স্থানীয় মান বলবো আমরা দেখব তারপরে কতগুলো সংখ্যা আছে। দেখো, যদি 5-এর স্থানীয় মান বের করি, 5-এর পরে কটা সংখ্যা রয়েছে? একটা, দুটো। তাহলে 5 তো আমরা লিখবো, আর যে কটা সংখ্যা রয়েছে সে কটা কি করব? শূন্য। এখানে যেহেতু দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য লিখবো। তাহলে 5-এর স্থানীয় মান কত হলো? 500। এখানে বলেছে 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4000। দেখো, 24,000 কত আছে? 752। এখানে জানতে চাইছে 4-এর স্থানীয় মান। তাহলে 4-এর স্থানীয় মান মানে 4 তো আমরা লিখবই, 4-এর পরে কটা সংখ্যা আছে? দেখো, একটা, দুটো, তিনটে, তার মানে 3টে শূন্য বসাবো। যার স্থানীয় মান বলবে সেই সংখ্যাটা লিখবো, লিখে তারপরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য বসাবো। তাহলে কত? 4-এর স্থানীয় মান 4000 হলো। তার মানে কি উত্তরটা হবে সত্য। এই হয়ে গেল ঘ। এবারে আসবো উঙর দাগ। কি বলছে দেখো, অঙ্কে লেখো 7,777,000। দেখো, এই যে কথায় লেখা আছে, এটাকে অঙ্কে লিখতে গেলে সবসময় অনেকের ভুল যায়। তো ভুলটাকে কি করে তোমরা পারফেক্ট করবে যাতে ভুল না যায় পরীক্ষার খাতায়? তো তার জন্য তোমরা একটা কাজ করবে। দেখো, একক দশক করে লিখবে, একক, দশক, শতক, হাজার, অযুত, কত বলেছে বলো তো? লক্ষ। তাহলে লক্ষ পর্যন্ত নিলাম। বলেছে 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে লিখবো কত? 7। এবারে বলেছে কি 700, শত মানে কি আমরা 700, শতকের ঘর কোনটা দেখতেই পাচ্ছ? এটা। তাহলে এখানে লিখবো 700। এবারে বলেছে কত? 77, 77 কত? 7 10 7, মানে দশকের ঘরে 7, এককের ঘরেও 7। আর এই ঘরগুলো কি হবে? সবসময় শূন্য শূন্য হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এবারে আমরা যাব চ, লাস্ট অঙ্ক 1-এর দাগের। বলেছে 1-এর 5, 3-এর 5, 2-এর 5, 4-এর 5 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা লেখো। দেখো, 1-এর 5 মানে কি? কিভাবে দেখো তোমরা ভালো করে বুঝবে। ধরো এটা একটা তোমাদের পেস্ট্রি আছে, ঠিক আছে, মানে কেক আছে। এর হচ্ছে 5টা টুকরো করলো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো এই 5টা টুকরো করলো। 1-এর 5 কথাটার মানে হচ্ছে এই 5টা ভাগের মধ্যে একটা ভাগ। ঠিক আছে, মানে 5টা টুকরো করলো পেস্ট্রির, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই 5টা টুকরোর মধ্যে 1 ভাগ তোমাদের কাউকে দিল। ঠিক আছে, তাহলে এবারে বলো যে 5টা ভাগের মধ্যে 1 ভাগ পেলো, সে কি সব থেকে বেশি পেলো নাকি? এখানে বলেছে কত? এখানে বলেছে 3-এর 5, মানে যে কিনা একটা ভাগের মধ্যে এইটুকু ভাগ পাচ্ছে, 3টে। তার মানে এটাকে বলা হচ্ছে কি 3-এর 5, মানে 5 ভাগের 3 ভাগ। বোঝা গেল? তারপরে বলছে কত? 2-এর 5, মানে 5টা ভাগের মধ্যে 2টো ভাগ, মানে এইটুকু। এটুকুকে লিখছি 2-এর 5, মানে 5টা ভাগের মধ্যে 2টো ভাগ। তারপরে বলছে কত? 4-এর 5, মানে 4-এর 5 মানে কি 5 ভাগ করেছে, করে এর হচ্ছে কটা ভাগ দিয়েছে? 4টে ভাগ, মানে 4-এর 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে একটা, ধরো এটা পেস্ট্রি মানে কেক যদি হয়, তাহলে এই কেকটাকে 5টা টুকরো করে তার এক টুকরো দেওয়াকে বলা হয় কি 1-এর 5।
বোঝাতে পারলাম? এবারে পরে বলেছে 3/5, একই এই কেকটাকে 5টা টুকরো করে তার 3টে টুকরো করে দেওয়াটাকে বলা হয় 3/5। বোঝা গেল? এটাকে বলে ভগ্নাংশ। আর তারপরে বলেছে 2/5, মানে এই কেকটাকে 5টা টুকরো করে তার 2টো টুকরো দেওয়াকে বলে 2/5 ভগ্নাংশ। বোঝা গেল? এবারে বলেছে তারপরে 4/5, মানে কেকটাকে 5টা টুকরো করে তার 4টে টুকরো দেওয়াকে বলা হয় 4/5। বোঝা গেছে? জানতে চাইছে এর মধ্যে ক্ষুদ্রতম। এবারে বলো তো সব থেকে ছোট কোনটা? 5/1 ভাগ, 5/2 ভাগ, 5/3 ভাগ, না 5/4 ভাগ? তোমরা এক্ষুনি বলবে যে স্যার 5/1 ভাগ মানে 1/5। তাহলে ক্ষুদ্রতম কত হলো? 1/5। এই হয়ে গেল কিন্তু আমাদের 1 দাগের অঙ্কগুলো শেষ। আশা করব তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আমরা চলে যাব পরের অঙ্কগুলোতে, 2 দাগের অঙ্কে। তো আমি এবারে 1 দাগের তো করে দিয়েছি, করে ফেলেছি অঙ্কের সমাধানগুলো। তো এবারে আমরা করব 2 দাগের অঙ্কগুলোর সমাধান। তো দেখো 2 দাগের কয়ের অঙ্কটা আমি তুলেছি, এটা একটা সাধারণ যোগ দিয়েছে। দেখো 3-এর নিচে কিছু নেই, একটা বক্স দিয়েছে, নিচে 9, 6-এর নিচে 7, এটা যোগ করতে হবে, 5-এর নিচে 4 যোগ করে, আর 3-এর নিচে কিছু নেই, একটা বক্স দিয়েছে, আর যোগ ফল দিয়েছে 5 0 -9। ঠিক আছে, এবারে দেখো আমরা এটাকে কিভাবে করব। দেখো ওপরে কত আছে 3, নিচে কত আছে 9। আচ্ছা বলো তো 3-এর সাথে কত যোগ করলে 9 হয়? গোনো নাম, মানে 3-এর পর থেকে গোনো তো, 3-এর পরে 4 5 6 7 8 9, কত 6। তাহলে এখানে কত বসবে? 6। 6 আর 3-এ যোগ করলে কত হয়? 9। হাতে কিছু নেই, এবারে যোগ করব 6 আর 7-এ। 6 আর 7-এ যোগ করলে কত হয় বলো তো? 6 6 12 আর 1 13 3, হাতে থাকে কত? 1, হাতে 1 আছে কিন্তু। 5-এ আর 4-এ যোগ করলে কত? 9, 9 আর 1-এ যোগ করলে কত? 10, 10-এর 0 বসে আছে, হাতে কত আছে? আবার দেখো 1। তাহলে এবারে এখানে কিন্তু কিছু নেই, কিন্তু নিচে আছে 5। 3 আর 1-এ যোগ করলে কত? 4, 4-এর সাথে কত যোগ করলে 5 হয় বলো তো? 4-এর সাথে 1 যোগ করলে 5 হয় না? তাহলে যদি আমি 1 লিখি, হাতে 1 আছে, 1 আর 1-এ যোগ করলে কত? 2, 2 আর 3-এ যোগ করলে কত? 5 হলো তো। বোঝা গেল? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলে যাব আমরা ক্ষয়ের দাগে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? আচ্ছা তোমরা জানো কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 1-এর পিঠে 4টে শূন্য। যদি বলে তোমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কি করবে? 1-এর পিঠে 5টা শূন্য। যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কি করবে? 1-এর পিঠে 6টা শূন্য। এবারে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 4 অঙ্কের বৃহত্তম কটা? সংখ্যাটা কি? 4টে নয়, 4 অঙ্কের বৃহত্তম মানে। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম, 5টা নয়। 6 অঙ্কের বৃহত্তম বললে কি? 6টা নয়। জানতে চাইছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, এটাই জানতে চাইছে। ধরো আমি যদি তোমাদের বলি যে 10 3-এর থেকে কত বড়, 10 3-এর থেকে কত বড়, অঙ্কটাকে যদি এভাবে বোঝাই 10 3-এর থেকে কত বড়, তার মানে 10 থেকে তোমরা 3 বিয়োগ করে দেবে, হ্যাঁ কি না? করলে কত? 7 বড়, বলে দেবে যে স্যার 7 বড়। যদি আমি তোমাদের কাছে জানতে চাই যে 10 3-এর থেকে কত বড়, তোমরা কি করবে? 10 থেকে 3 বিয়োগ করে দিলে কত বের করবে? আনসার 7 বড়, বলেই দেবে। এবারে আমি যদি তোমাদেরকে বলি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, তার মানে কি করব? 5 অঙ্কের ক্ষুদ্রতমকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বিয়োগ করে দেবো, ঠিক এটার মতো। ঠিক আছে, তো আমরা এটার মতোই আমরা করব। তো 10 থেকে যেমন 3 বিয়োগ করেছি, তেমনি একই রকম ভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 4 অঙ্কের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে কটা শূন্য? 4টে শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9, আমরা এখান থেকে লিখব 4টে 9, বিয়োগ করব। তো 9-এর পরে শূন্য মানে কত? 10 ধরতে হয়। 9-এর পরে 10 কত ঘর? 1 ঘর। হাতে থাকে কত? 1। নিচের সংখ্যা 9-এর সঙ্গে যোগ হলে কত? 10, ওপরেও 10, শূন্য মানে 10, 10-এ 10 মিলে গেলে কত? শূন্য। হাতে থাকে কত? 1। 9-এর সঙ্গে 1 যোগ হলে 10, ওপরে শূন্য মানে 10, 10-এ 10 মিলে গেলে কত হবে? শূন্য। হাতে থাকে কত? 1, 9 একে 10,
10-এর পরে উপরে শূন্য মানে আবার 10, 10-এর পরে 10-এ 10-এ মিলে গেলে শূন্য, হাতে থাকে 1। হ্যাঁ, একে একে কত, একে একে শূন্য। তাহলে দেখো এই শূন্যের কোনো দাম নেই, নিচের বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে কত বড় পেলে, 1 বড়। কত বড় পেলে, 1 বড়। তার মানে আমরা লিখবো কত বড়, তাহলে অতএব দিয়ে লিখবো 1 বড়। আশা করি এই অঙ্কটা, ক্ষয়ের দাগের অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কারণ বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু শূন্যের দাম থাকতো, এমনি কিন্তু আদারওয়াইজ বাঁদিকে তোমাদের শূন্যের কোনো দাম থাকে না। এবারে আমরা চলে যাব গয়ের দাগের অঙ্কে। আমরা গয়ের দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, 21,320 দিনে কত মাস কত দিন। দেখো 21,320 দিনে এই অঙ্কগুলো করিয়েছি আমি তোমাদের, কত মাস কত দিন। দেখো প্রথমে তোমাদের আছে কি কত মাস, সংখ্যাটা কি দিয়েছে দিন, তাহলে তোমাদের প্রথমে কি বের করতে হবে, মাস বের করতে হবে। তার মানে তোমরা কি ধরবে, 1 মাস। তাহলে প্রথমে কি লিখবে, 1 মাস সমান কত দিন বলো তো, 30 দিন। এবারে এখানে তোমাদের কি দিয়েছে, 21,320 দিনে কত মাস কত দিন। তার মানে কি করবে, 21,320 দিনকে কত দিয়ে ভাগ করবে তোমরা, 1 মাস সমান 30 দিন, মানে 30 দিয়ে ভাগ করবে। দিয়ে ভাগ করলে যেটা ভাগফল হবে সেটা কি মাস, আর যেটা ভাগ শেষ হবে সেটা কি হবে তোমাদের, দিন হবে। তো চলো আমরা ভাগ করি। দেখো 30 দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নিলে 21, 30-এর থেকে ছোট, তাহলে 3টে অঙ্ক মানে 213 এই পর্যন্ত নিতে হবে। তাহলে 30 এবারে রাফ করবো আমরা, 30 6 কত দেখো, 6 শূন্য 0, 3 6 কত 18, 180, এখানে আছে 213, তাহলে ছোট হচ্ছে। 30 7-এ দেখবো, 30 7, 7 শূন্য 0, 3 7 কত 21, 210, এখানে আছে 213, তার মানে কোনটা 8 নিলে বেশি হবে, তার মানে কত নেব 7, 7-এ কত 210। 0 থেকে 3 বিয়োগ করলে 3, একে একে বিয়োগ করলে 0, 2 2 0, তাহলে আমার শূন্য বসানোর দরকার নেই বাঁদিকে আর। দেখো 3 তো আর 30 দিয়ে যাবে না, তাহলে পরবর্তী সংখ্যা 2, 2টা নামবে, কত হলো 32, 30-এর থেকে বড়, তাহলে 30 একে 30, 30 2-এ কত 60, বেশি হচ্ছে, তাহলে কত নেব 30 একে 30, 0 2 নামলো। এবারে দেখো 2 নামলো, 2 তো যাবে না, পরবর্তী যে সংখ্যা 0 আছে এই জায়গাটা খেয়াল করো, এই 0 যখন নামলো তাহলে কিন্তু নিয়ে যেতেই হবে, কিন্তু যদি আমরা 30 একে 30 করি, এখানে আছে তো 20, তাহলে তো যাবে না। যখন আমরা পরবর্তী সংখ্যা নামিয়েছি তাহলে নিয়ে যেতেই হবে আমাকে, তাহলে 30 একে 30 তো 20 থেকে বেশি, তাহলে একের কম কত 0, আমি বলেও ছিলাম তোমাদের। তাহলে 30 শূন্য মানে কোনো সংখ্যার সাথে 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হয় 0, এখানে 30-এর সঙ্গেও যদি 0 গুণ করি কত হবে 0, তাহলে 30 একে যেহেতু 30 বেশি হচ্ছে, তাহলে কত নেব 30 শূন্য 0, 0 2 বসে গেল, আর তো যাবে না, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কি 710 মাস, আর এটা হলো দিন। তাহলে অতএব দিয়ে যদি আমি লিখে দিই 710 মাস 20 দিন। এই হলো কিন্তু তোমাদের ক খ এবং গ দাগের অঙ্ক। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কগুলোতে। দেখো গ পর্যন্ত আমরা অলরেডি করে ফেলেছি, এবার আমরা চলে আসবো ঘয়ের দাগের অঙ্কে। অঙ্কটা বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক 4258, ভাগফল 34, ভাগশেষ 12 হলে ভাজ্য কত নির্ণয় করি। দেখো এই অঙ্কটা করার একটা ট্রিক আছে, তোমরা সূত্রে ফেলবে অঙ্ক করবে, ঠিক আছে। তাহলে তোমরা কি জানো, ভাজ্য বের করতে বলেছে, তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য বের করার সূত্র যেটা আমরা কি জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবারে তোমরা সাজাবে, দেখো তোমাদের ভাজক কত বলেছে অঙ্কের মধ্যে 4258,
তাহলে ভাজকের ঘরে লিখবে 4258, গুণ দেবে। ভাগফল অঙ্কের মধ্যে কত বলেছে দেখো 34, তাহলে ভাগফলের জায়গায় লিখবে 3 10 4 34, যোগ দেবে। ভাগশেষ কত বলেছে দেখো, ভাগশেষ বলেছে 12, তাহলে ভাগশেষের জায়গায় দেবে 12। বোঝা গেল? বোঝাতে পারলাম? এবারে কি করবে তোমরা, স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে এই দুটোকে গুণ করবে, গুণফলের সঙ্গে এটাকে 12কে যোগ করে দেবে। ঠিক আছে, তো চলো আমরা গুণটা এইখানে করি। আমি এই সাইডে করছি, যেহেতু বোর্ডের জায়গাটা কম সেহেতু আমি এই সাইডে করছি। 4258 তাকে গুণ করব কত দিয়ে, 34 দিয়ে। তো দেখো 4 8 কত, 4 8 32 2, হাতে থাকে 3, মাথায় লিখবে হ্যাঁ তোমরা। 4 5 20, 20 আর 3 কত, 23 3, হাতে থাকে 2, না লিখলে কিন্তু ভুল যেতে পারে। তারপরে কি লিখবে, 4 2 কত 8, 8 আর 2 কত হয় 10 0, হাতে থাকে কত 1। এবারে 4 4 কত 16, 16 আর 1 কত, 16 আর 1 হয় 17। এবার এখানে গুণ চিহ্ন দেবে, 3 দিয়ে করবে। তো এইগুলো মুছে দেবে এবারে, এগুলো হয়ে গেল, তোমরা পরীক্ষার খাতাতে একটু রাফে করে নেবে। এবারে 3 দিয়ে করব, 3 8 কত, 3 8 24 4, হাতে থাকে কত 2, 3 5 15, 15 আর 2 কত 17 7, হাতে থাকলো কত 1, 3 2 হয় 6, 6 আর 1 কত 7, 3 4 হয় কত 12। তাহলে এবারে যোগ করে দেব, 2 বসলো, 4 আর 3 যোগ করলে 4 5 6 7, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে হয় 14 4, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 কত 4 আর 1 বসে গেল। দেখো 1,44,772। ঠিক আছে, এইবারে তোমাদের কি করতে হয়, 12 দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। এবার আমরা কি করব, গুণটা করলাম ভাজকের সঙ্গে ভাগফল, এবারে আমরা ভাগশেষ দিয়ে মানে 12 দিয়ে কি করব, যোগ করব। তো 12 দিয়ে যোগটা করলে কত হয় দেখো, 2 আর 2 যোগ করলে কত হয় 4, 7 আর 1 কত হয় 8, 7 বসে গেল, 4 বসলো, 4 বসলো 1, তাহলে কত হচ্ছে বলো তো, সংখ্যাটা 1,44,784। তাহলে ভাজ্য সমান কত, তাহলে এই হয়ে গেল আমাদের ভাজ্য বের করা সূত্র, মানে কিভাবে বের করলাম। তাহলে ভাজ্যটা কত বেরোলো, 1,44,784। তাহলে আশা করি তোমরা এই ঘয়ের দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলে যাব আমরা একদম লাস্ট আমাদের অঙ্ক, উঙর দাগের অঙ্ক। দেখো উঙর দাগের অঙ্কে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের একটাই কথা বলার, যে যদি তোমরা এই অঙ্কগুলো তোমাদের হেল্পফুল হয়ে থাকে এবং তোমরা যদি প্রশ্ন বিচিত্রার অন্য কোনো স্কুল তোমরা যদি আমাকে রেকমেন্ড বলতেই পারো যে স্যার এই স্কুলটা একটু আপনি করান, তাহলে আমাদের ভালো হয়। কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি যদি ম্যাক্সিমাম যদি আনসার পাই, তাহলে আমি বা তোমাদের কমেন্ট যদি পাই যে ওই স্কুলটা করার জন্য, তাহলে নিশ্চয়ই আমি ওই স্কুলটা করাবো। ঠিক আছে, তোমরা দেখো। আর যদি তোমাদের অঙ্কগুলো ভিডিওগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো লেগে থাকে, যেগুলো আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি সেগুলো যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে কিন্তু তোমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেগুলো যেন তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাই, মানে পরের দাগে যে অঙ্কগুলো আছে। দেখো উঙতে বলছে একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। ঠিক আছে, প্রবীণ বাবু 230 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে বই দেবেন। দেখো একটা শরৎ রচনাবলী, তার দাম মানে মূল্য বলে দিয়েছে 452 টাকা। এবারে প্রবীণ বাবু তিনি কতজন ছাত্রছাত্রীকে দেবেন, 230 জন। তিনি মোট কত টাকা খরচ করবেন, দেখো প্রত্যেককে মানে কি এক একজনকে, যে বইটা দেবেন তার মূল্য এখানে বলেছে 452 টাকা। কতজনকে দেবেন, 230 জনকে। তাহলে কি একজনকে দিতে তো 452 টাকা খরচ হবে, তাহলে 230 জনকে দিতে গেলে কত টাকা খরচ হবে, অনেক বেশি টাকা খরচ হবে। তাহলে যখন অনেক বেশি টাকা খরচ হবে তখন আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে কি করব আমরা, তিনি মোট কত টাকা খরচ করছেন এটা বের করতে গেলে কি করব, বইয়ের মূল্যটাকে আমরা
যতজন ছাত্রছাত্রীকে দেবেন সেটা দিয়ে গুণ করে দেব। তাহলে বইয়ের মূল্য কত? 452 টাকা। এবারে কতজন ছাত্রছাত্রীকে দেবেন? 230 জন। তাহলে 230 দিয়ে গুণ করলে আমরা গুণটা করব, দেখো শূন্যর সঙ্গে গুণ করলে তো শূন্য হয়, 0 2 0, 0 5 0, 0 4 0। 3 দিয়ে গুণ করলে 3 2 কত? 6, 3 5 কত? 15 5, হাতে থাকে 1, 3 4 12, 12 আর 1 কত? 13। 2 দিয়ে গুণ করলে 2 2 হয় 4, 2 5 10 0, হাতে থাকে 1, 2 4 8 আর 1 9। এবারে কি করব? আমরা যোগটা করব। দেখো 0, 6 আর 0 যোগ করলে কত হবে? 6, 5 আর 4 যোগ করলে কত হবে? 9, 3 বসে গেল, 9 আর 1 যোগ করলে 10। তাহলে কত বলো তো খরচ করবেন তিনি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,03,960 কি টাকা। তাহলে এই টাকাটা তিনি কি করবেন? খরচ করবেন। তাহলে তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে আমরা উত্তরটা লিখবো এখানে, তিনি মোট 1,03,960 টাকা খরচ করবেন। এই হয়ে গেল কিন্তু আমাদের আজকের অঙ্ক কিন্তু শেষ। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কগুলো যেগুলো আমি আজকে তোমাদের সামনে সলভ করলাম, করে দেখালাম বা বোঝালাম, আশা করব তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি এই অঙ্কগুলো তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো এবং রেজাল্ট করে ম্যাথে কত পেলে যারা এই ক্লাসটা রেগুলার দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।